সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই। এই বইটি থেকে এই যে এই বইয়ের সকল আলোচনা যদি একটি কথায় এনে শেষ করতে হয় তাহলে এই বইটির যে প্রেক্ষাপট বা মানে যে বিষয় সম্পর্কে বইটিতে বলা হয়েছে সেটা হচ্ছে 1969 সালের যে আইয়ুব বিরোধী স্বৈরশাসক আইয়ুব বিরোধী যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে আসলে এই বইটির আলোচনা বা বইটির বিষয়বস্তুগুলো সামনে এগিয়েছে। এখন আমরা একদম শুরুতে যে আলোচনাটা, যে লেখক চিলেকোঠা সেপাই বলতে আসলে কি বুঝিয়েছেন বা নামকরণটা কেন করলেন। এখন চিলেকোঠা বলতে আমরা যেটা বুঝি, আসলে একটা ঘরের একদম সর্বোপরের যে মানে একদম উপরের যে সিঁড়ির যে ঘরটা থাকে, ওইখানে যে সাধারণত এক কক্ষ বিশিষ্ট যে ঘরটা হয়, সেটাকে আসলে চিলেকোঠা বলা হয়। আর সিপাই বলতে সৈনিক, আমরা বেসিক্যালি মূলত আসলে সবাই সেটা জানি। তো এইখানে আসলে দাড়ি দিয়ে রাখেন। কেন আসলে নামকরণটা করা হয়েছে এটা আমরা একটু পরেতে আসি। এখন এই যে বইয়ের যে ঘটনাটা, এইটা আসলে দুইটা জায়গার উপরে ঘটনা কেন্দ্র করে আসলে আগাইছে। একটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক, একটা হচ্ছে ঢাকার বাইরে, অর্থাৎ শহর এবং গ্রামীণ একটা আবহাওয়া এখানে চলেছে। ঢাকার বাইরে বলতে আসলে বেসিক্যালি বগুড়ার বিভিন্ন ঘটনা আসলে বলা হয়েছে এখানে। এখন আমরা আমাদের পূর্বে সেই দাঁড়িয়ে দেওয়া জায়গাটা ফিরে আসি, যে চিলেকোঠার সেপাই আসলে নামকরণটা কেন করেছেন এই উপন্যাসের। তার যে বিখ্যাত যে উপন্যাস, যে প্রথম শ্রেণীর যে উপন্যাসগুলো আছে, সেগুলোর ভিতরে চিলেকোঠার সেপাই হচ্ছে অন্যতম একটা উপন্যাস। এখন আমাদের তাহলে চরিত্রের বিশ্লেষণে আস্তে আস্তে ঢুকতে হবে। একদম শুরুতেই আমরা নায়কের কাছেই যাব, কারণ নায়ককে কেন্দ্র করে আসলে বেসিক্যালি অনেক ঘটনা আগাইছে, অনেক জায়গায় আসলে নিষ্ক্রিয় দেখা গিয়েছে। চিলেকোঠার সেপাই বলতে আসলে বোঝাইছে হচ্ছে এখানে যে নায়ক, সে হচ্ছে ওসমান ওরফে রঞ্জু। এই ওসমান বা রঞ্জু দুজনে আসলে একই, কিন্তু দুইটা নাম। এর যে আসলে ক্যারেক্টারিস্টিক বা এর আসলে যে এর যে চরিত্রটাই উপন্যাসে রয়েছে, সেটা হচ্ছে যে ওসমান সেই সময়ের আবহটা দেখেন, বাংলাদেশের যে 1969 সাল স্বৈরশাসক আইয়ুব বিরোধী আন্দোলনে সারা দেশ সহ ঢাকা, বিশেষ করে ঢাকা মতো জায়গাটা, বিশেষ করে পুরান ঢাকার কথা বলা হয়েছে এখানে, যে ঢাকা উত্তাল, কিন্তু পুরান ঢাকারই এক যুবক, সে আসলে ওই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থেকেও আসলে নিষ্ক্রিয়। সে আসলে তার কোনো মুখ্য ভূমিকা নেই। তার ওই জীবন পরিক্রমাটা চলছে ওই চার দেয়ালের ভিতরে, চিলেকোঠার চার দেয়ালের ভিতরে চলছে। সে আসলে যদিও বিভিন্ন রাজনৈতিক সভা, সেমিনার, মিছিল মিটিংয়ে যাওয়ার চেষ্টা করেছে বা অনেক সময় গিয়েছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, কিন্তু তারপরেও তার সক্রিয় কোনো ভূমিকা আসলে আমরা আসলে দেখতে পাই না। এইখানে আসলে আখতারুজ্জামান ইলিয়াস এই যে উসমান বা রঞ্জু, একে আসলে একটা রহস্যময় করে তুলেছেন নায়কের চরিত্রটাকে। এখন আমরা নায়কের কাছ থেকে বের হয়ে এসে যদি আরও যে চরিত্রগুলো আছে, আরও অনেক চরিত্র আসলে একটা পেঁচাল হওয়ার এখানে সম্ভাবনা আছে পাঠকদের কাছে, কারণ কি বিভিন্ন ঘটনা আসলে লেখক একসঙ্গে চালিয়ে নিয়েছেন। একদম শুরুতে আমরা আবু তলেব নামে একজনকে পাবো। আবু তলেব যদি আসলে সেই সময় পরবর্তীতে মারা যান। আবু তলেবের বোন রুনু আছে, তারপর হচ্ছে আলাউদ্দিন, আনোয়ার, রহমতুল্লাহ, তারপর হচ্ছে আলমিয়া, কামরুদ্দিন, জুম্মানের মা সহ আরও অনেক চরিত্র আসলে বেসিক্যালি এখানে রয়েছে। এখন যে জায়গাটা আসলে আমরা শুরুতেই বলেছিলাম, যে এর বিষয়বস্তু আসলে চলেছে শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক। এখন আমরা যদি শুরুর দিকে একদম শহরের দিকে আসি, তাহলে হচ্ছে আমরা এখানে আমরা যে চরিত্রটাকে পাবো সেটা হচ্ছে হাড্ডি খিজির। হাড্ডি খিজিরের চরিত্রটা একটু অদ্ভুত। এইখানে আমরা রহমতুল্লাহর যে চরিত্রটার কথা বলেছি, বা রহমতুল্লাহর ক্যারেক্টারিস্টিকটা, সে হচ্ছে মানে স্বৈরশাসক আইয়ুবের পক্ষের লোক। সে আইয়ুবের পক্ষে কথাবার্তা বলে, এবং হচ্ছে এছাড়া তার রিক্সার গ্যারেজ রয়েছে। কিন্তু এই যে হাড্ডি খিজির, এ আবার হচ্ছে ছোটবেলা থেকেই রহমতুল্লাহর বাসায় বড় হয়েছে। কিন্তু তারপরেও বিষয়টা দেখেন, এই যখন আন্দোলনের সময়টা চলে এসেছে, খিজির কিন্তু রহমতুল্লাহর বিপক্ষে অবস্থান করেছে। সে একটা বিপ্লবী একটা মনোভাব পোষণ করেছেন, বিপ্লবী কথাবার্তা কার্যক্রম করেছে। এখানে এই বিষয়টা দিয়ে বেসিক্যালি মূলত বোঝানো হয়েছে যে ঢাকা কেন্দ্রিক 1969 সালের যে গণঅভ্যুত্থানের আবহটা, সেই সময় আবহটা কী ছিল। সারা দেশ তখন উত্তাল। শ্রেণী সংগ্রামের যে বৈষম্য, এটা দূর করার চিন্তাভাবনা, স্বৈরশাসক আইয়ুবের যে অবিচার, সেটা থেকে বের হয়ে আসার যে একটা প্রতিবাদী চিন্তাভাবনা, শহরের অবস্থা কেমন ছিল, এই বিষয়গুলো লেখক আসলে এখানে বুঝাতে চেয়েছেন। পাঠক আসলে এই বিষয়গুলো এখানে পাবেন।
পরবর্তীতে আমরা যে গ্রামীণ যে আবহাওয়াটা সেটা যদি আসি, আমরা সেখানে আনোয়ার নামে এক লোকের পাবো যে আসলে বামপন্থী পলিটিক্সের সাথে সংযুক্ত ছিল, একজন পেশায় একজন শিক্ষক। সে আসলে গ্রামের মহাজনদের কাছ থেকে, মানে মহাজনদের যে একটা প্রভাব থাকে গ্রামের নিম্ন নিম্ন পর্যায়ের যে মানুষরা আছে তাদের প্রতি, ওইটা থেকে ওই নিম্ন পর্যায়ের মানুষকে আসলে বের করে নিয়ে আসার চেষ্টা করেছেন। কিন্তু আমরা মূলত দেখতে পাবো এখানে যে আনোয়ার এখানে মূলত ব্যর্থ হয়েছেন। কারণ কি, শহরের যে রাজনৈতিক যে ছাপ সেটা যদি গ্রামের উপরে পড়ে তাহলে পরিস্থিতিটা আসলে মানে একটু অস্থিতিশীল হয়ে ওঠে। সেখানকার মহাজনরা আরও জেঁকে বসে, তারা আরও তাদের উপরে প্রেশারের মাত্রাটা আরও বের করে দেয়। এখন একদম মানে এক কথায় আমরা যদি আবার ওমরের কাছে, মানে ওসমানের কাছে আসি, যে আসলে নায়ক ওমর বা রঞ্জু, ওসমান বা রঞ্জু, সেখানে বিষয়টা কি যে লেখক বেশিরভাগ জায়গায় এই নায়ককে আসলে নিষ্ক্রিয়, মানে তেমন আসলে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা আসলে দেখান নাই। একদম শেষ পর্যায়ে এসে লেখক কি করেছেন, মানে একটা ট্র্যাজেডি দেখেন। এই ওসমানকে আসলে একটা মুক্তি দেওয়া বলে, যাকে চারিত্রিক মুক্তি। শেষ পর্যায়ে এসে ওসমানও আসলে দেখা যায় যে অনেক মিসিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার একটা উদ্যোগ নেয় বা অংশগ্রহণ করে। এখন এটা আসলে উপন্যাসের সকল আলাপ আলোচনা মূলত, এছাড়াও আরও অনেক চরিত্র আসলে থেকে গিয়েছে। বেসিক্যালি এত বড় একটা উপন্যাস, এই একটা বিষয়ে মানে একটা ভিডিওতে আসলে বলা একটু মুশকিল হয়ে যায়। পরবর্তীতে এখন যে লিসনটা বা বইটি পড়ে আসলে আমরা এই প্রজন্ম বা আমরা আসলে কি শিখব, প্রথমত যে 1969 সালের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান সম্পর্কে আমরা জানতে পারবো। স্বৈরশাসক আইয়ুবের যে ভূমিকাটা মানে কি ছিল তৎকালীন আমাদের পূর্ব পাকিস্তানের উপরে, সেই বিষয়টা জানতে পারবো। পরবর্তীতে হচ্ছে গ্রামীণ যে রাজনৈতিক অবস্থা বা আবহাওয়াটা কেমন ছিল 69-এর গণঅভ্যুত্থানে, শ্রেণী সংগ্রাম থেকে নিম্নবিত্তদের বের হয়ে আসার যে একটা প্রয়াস, সেই সংগ্রামের যে আজীবন যে সংগ্রাম করে এসেছে, সেই সংগ্রামের একটা চিত্র আমরা দেখতে পাবো এখানে, বা সেটা সম্পর্কে বুঝতে সক্ষম হব। পরবর্তীতে শহরের অবস্থাটা বুঝতে পারবো 69-এর গণঅভ্যুত্থানের সময় কী ছিল। এই ইতিহাস নির্ভর একটা যে উপন্যাস চিলেকোঠার সেবাই, পাঠকদের আসলে খুবই মানে আমাদের 69-এর যে গণঅভ্যুত্থান এটি সম্পর্কে জানতে বুঝতে খুবই সাহায্য করবে।